বিডিআর বিদ্রোহ ছিল, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিশন টু এস্টাবলিশ ইন্ডিয়ান হেজেমনি অন আওয়ার কান্ট্রি। বিডিআর দের নাম পরিবর্তন করে বিজেপি করা হয়েছে কেন? নতুন করে যখন প্রহসনের একটা বিচার নাটক মঞ্চস্থ করার আগে ভারতের কর্তা ব্যক্তিরা কেন শেখ হাসিনার সাথে মিটিং করতে আসছেন? ওয়াই? এই বিষয়গুলো জ্বলন্ত প্রশ্ন রাখে যে পররাষ্ট্র সচিবের আগমনের এই দুইটা ব্যাখ্যা হতে পারে, যে উনি এসে সম্পর্ক উন্নয়নের নামে আন্তর্জাতিক মিডিয়াকে উনি দেখাচ্ছেন যে বাংলাদেশের সাথে আমরা আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আমরা মেনটেন করতে যাচ্ছি, ইউনিট সরকারের সাথে আমরা আমাদের কন্টিনিউটি ধরে রাখতে চাচ্ছি। আর সেকেন্ড অপশন এই বিষয়টা হতে পারে যখন হঠাৎ করে বিডিআর বিদ্রোহের কমিশন গঠন করে বিচারের বিষয়টা উঠে আসছে, এটাকে উনি একটু স্টপ করার জন্য বা এটাকে যে কোনো ভাবে একটা আপাতত চুপ রাখার জন্য এরকম কোন একটা ডিরেকশন দিয়ে গেছেন। দুজন অলরেডি আলোচনা করেছেন, সুন্দর চমৎকার কথা বলছেন। আমাদের সুকান্ত বাবু আছেন, অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। আসলে আমি এই দুটো বিষয়ে একটু কথা বলবো এখানে, সেটি হচ্ছে এগুলো হচ্ছে একটু আইওয়াশ। ভারত তার বিশেষ করে মোদী প্রশাসন আহ তার পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠানো, বৈদেশিক বিশ্বের মিডিয়াকে যখন বাংলাদেশ ইস্যু নিয়ে ভারত প্রশ্নবিদ্ধ হওয়া শুরু হয়েছে এবং পৃথিবীর ম্যাক্সিমাম দেশ যখন ভারতকে প্রশ্নের মুখোমুখি করেছে, তখন তাদেরকে একটু দেখানোর জন্য, তাদের দৃষ্টিতে একটু সম্পর্ক উন্নয়নের একটা নাটক দেখানোর জন্য সে তার পররাষ্ট্র সচিব কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে। এটা একটা হতে পারে। নাম্বার টু হচ্ছে, ইনসিডেন্টলি এটা হাইপোথেটিক্যাল অপিনিয়ন আমার, আমি এটা কোনো আই ডোন্ট হ্যাভ এনি রেফারেন্স, জাস্ট আই এম হাইপোথেসাইজিং দ্যাট যে সচিব সাহেব এসে উনি এরকম একটা বিষয় হয়তো ইঙ্গিত দিয়ে গেছেন, যেমন বাংলাদেশের বিডিআর বিদ্রোহের যে কমিশন গঠনের ব্যাপারে একটা কথা উঠছিল বা একটা চিন্তা উঠছিল, এই বিষয়টার ব্যাপারে উনি হয়তো, কারণ এটার ব্যাপারে উনি হয়তো একটা মেসেজ অথবা ইনসাইড, উনি একটা থ্রেট হতে পারে অথবা ইনসাইড কোন একটা বিষয় উনি দিয়ে গেছেন, যাতে সম্পর্ক যেভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কে যেভাবে এখন দূরত্ব তৈরি হয়েছে, এটা ভয়ানক আকার ধারণ করবে। কারণ আমরা অফিসিয়ালি আর আনঅফিসিয়ালি এই বিষয়টা জানি, 2009 সালের যে বিডিআর দের হত্যাকাণ্ড যেটা শেখ হাসিনার নির্দেশে হয়েছে, এটার সাথে ভারতের র এবং ভারতের মোদী প্রশাসনের এঙ্গেজমেন্টের বিষয়টা কিন্তু অফিসিয়ালি আনঅফিসিয়ালি প্রুভড। এই জন্য এই বিষয়টা যদি উঠে আসে এবং এটা যদি কমিশন হয়ে যদি বিচার শুরু হয় আন্তর্জাতিক আদালতে, তাহলে এক্ষেত্রে আন্তর্জাতিক জায়গায় ভারতের অবস্থা এখন যে পরিমাণ যে কঠিন অবস্থা আছে, এটা আরো বেশি ভয়ানক অবস্থা হবে। এরকম একটা বিষয় নির্দেশনা দিয়েছেন, যেরকম আমাদের এই ইলেকশনের আগে জিএম কাদের সাহেব ভারত থেকে এসে উনি বলেছিলেন যে ওনাদের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু তাদের পরামর্শ ছাড়া, তাদের সিদ্ধান্ত ছাড়া আমি এই কথাগুলো মিডিয়াকে বা আপনাদেরকে বলতে পারবো না কি কথা হয়েছে। বিষয়টা ইন ওয়ান সেন্স এরকম যে, এখন আসেন যে আসলে পররাষ্ট্র সচিবের আগমনের এই দুইটা ব্যাখ্যা হতে পারে, যে উনি এসে সম্পর্ক উন্নয়নের নামে আন্তর্জাতিক মিডিয়াকে উনি দেখাচ্ছেন যে বাংলাদেশের সাথে আমরা আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আমরা মেনটেন করতে যাচ্ছি, ইউনিট সরকারের সাথে আমরা আমাদের কন্টিনিউটি ধরে রাখতে চাচ্ছি। আর সেকেন্ড অপশন এই বিষয়টা হতে পারে যখন হঠাৎ করে বিডিআর বিদ্রোহের কমিশন গঠন করে বিচারের বিষয়টা উঠে আসছে, এটাকে উনি একটু স্টপ করার জন্য বা এটাকে যে কোনো ভাবে একটা আপাতত চুপ রাখার জন্য এরকম কোন একটা ডিরেকশন উনি দিয়ে গেছেন। এবার আসি নাম্বার থার্ড যে পয়েন্ট, বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের ব্যাপারটা। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অ্যাকচুয়ালি, আরেকটা বিষয় আসে যে বিডিআর বিদ্রোহের সাথে তাহলে কি জি, আপনি বলতে চাচ্ছেন যে সরাসরি ভারত বিডিআর বিদ্রোহের সাথে জড়িত, যার জন্য এটা সচিবের আনঅফিসিয়ালি, এখানে আসা? জি, অফিসিয়ালি আনঅফিসিয়ালি আপনার হচ্ছে এটা প্রুভড যে বিডিআর বিদ্রোহ 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনার মাধ্যমে অফিসিয়ালি বা ভারত বাংলাদেশে আধিপত্যবাদের সূচনা করে। অর্থাৎ এই বিডিআর বিদ্রোহে যে 53 জন সেনা নৌজওয়ান যাদেরকে শহীদ করা হয়, এরা ছিল কট্টর দেশপ্রেমিক, যারা দেশের ব্যাপারে ছিল আপোষহীন এবং যারা বাংলাদেশের মানচিত্রকে প্রোটেক্ট করার জন্য, দেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য যারা ছিল ওয়াদাবদ্ধ। এই মেরিটোরিয়াস সেনাদের যে যারা ছিল, এদেরকে হত্যা করাটাই ছিল কিন্তু এই বিদ্রোহের মেইন ইস্যু। আর এটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি প্রুভড। আপনারা যদি বিগত দিনের পত্রিকা থেকে শুরু করে বিগত দিনের ওই সময়ের মেজর বা যারা রিটায়ারমেন্ট ব্যক্তিবর্গ আছেন তাদের বক্তব্যগুলো, তাদের কথাগুলো যদি শুনেন, ওখানে আপনারা স্পষ্ট দেখবেন যে এটা সরাসরি রয়ের নির্দেশে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা টিকানো এবং ভারতীয় আধিপত্যবাদকে স্টাবলিশ করার জন্য যারা বাধা ছিল,
তাদেরকে প্রাইমারিলি ডিলিট করে দিয়েছেন এই বিদ্রোহের মাধ্যমে। এটা ছিল মেইন কারণ। এবং এই বিষয়টা যদি আজকে আপনি দেখেন, যদি এটা যদি না হয়, আমার প্রশ্ন, আমার আজকে ভরা মজলিসে এবং আমার ইভেন ইন্ডিয়ান যদি কোনো ডিপ্লোমেট যদি থাকেন তাকেও আমি সেম প্রশ্ন করব যে গত 16 বছর 2009-এর পর থেকে এই পর্যন্ত কেন শেখ হাসিনা সরকার স্বাধীন কোনো কমিশন গঠন না করে বিডিআর বিদ্রোহ বিচারটা করেন নাই? কেন এই বিচারটা হয় নাই? যদি ট্রুলি বিডিআর বিদ্রোহ, যদি কোনো অধিকারের প্রশ্নে যদি নৌজওয়ানেরা যদি বিদ্রোহ করে যদি তাদের উর্ধ্বতনদেরকে যদি হত্যা করতো, তাহলে শেখ হাসিনা কেন এটার বিচার করেন নাই? শেখ হাসিনা কেন বিচারের নামে প্রহসন করেছেন? কেন গত বিজেপি বিডিআরদের নাম পরিবর্তন করে বিজেপি করা হয়েছে? কেন নতুন করে যখন প্রহসনের একটা বিচার নাটক মঞ্চস্থ করার আগে ভারতের কর্তা ব্যক্তিরা কেন শেখ হাসিনার সাথে মিটিং করতে আসছেন? ওয়াই? এই বিষয়গুলো জ্বলন্ত প্রশ্ন রাখে যে এই ঘটনাগুলো দিয়ে, অর্থাৎ বিডিআর বিদ্রোহ ছিল, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিশন টু এস্টাবলিশ ইন্ডিয়ান হেজেমনি অন আওয়ার কান্ট্রি। এটা নিয়ে কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আসেন, এটা কেন বাংলাদেশে, আমি জাস্ট আরেকটু টানি। আপনি দেখেন রিসেন্টলি নরেন্দ্র মোদী সাহেব, আপনার হচ্ছে উনি 16ই ডিসেম্বর উপলক্ষে উনি যেভাবে স্ট্যাটাস দিয়েছেন, যে ওনার এই স্ট্যাটাসটা আবার রিস্টাবলিশ করে যে they don't recognize the sovereignty of Bangladesh. This is a warning question. Tara ever and never just they claim that they gifted this country to inhabitants of the Bangladesh for just living under their hegemonical strategy. তারা শুধুমাত্র এই অঞ্চলে আমাদেরকে তারা 6 দিন আমাদের জন্য তারা আপনার হচ্ছে আমাদের 9 মাসের যুদ্ধের সাথে শেষ মুহূর্তে এসে তারা আমাদেরকে সহযোগিতা করে তারা আমার এই অঞ্চলটাকে নিজেরা স্বাধীন করে দিয়েছে বলেই তারা দাবি করে। এবং they are planning at the same time like the Sikkim, how they control the Sikkim and how they took over the Sikkim. যেভাবে তাদের এরকম শেখ হাসিনার মতো আরেকজন লেসপেন্সার তাদের ছিল, তাকে দিয়ে তারা সিকিমকে কন্ট্রোল করছে, পরে তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। সেম কাজটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত ভারত এই কাজটা করতে চাচ্ছে। তারই পার্ট হিসেবে আজকে যে প্রবলেম গুলো বারবার জুলাই আগস্টের বিপ্লবের পরে যখন হাসিনা বাংলাদেশে পলায়ন করে, বা হাসিনার মাধ্যমে গত 16-17 বছর যা কিছু ভারত পেয়েছে, হাসিনার নিজের এই ভাষা, আমি যা কিছু দিয়েছি ভারত কখনো সেটা অস্বীকার করতে পারবে না। ভারত সেটা কখনো আমাকে, মানে ইন ওয়ান সেন্স ভারত আমাকে কখনো দূরে ঠেলে দিতে পারবে না, আমি তাকে এত কিছু দিয়েছি। সুতরাং যা কিছু ভারত পেয়েছে, তাদের যে একজন বিশ্বস্ত বসম ফ্রেন্ড বাংলাদেশে ছিল, তাদের পাপেট টুলস, সেই হাসিনার পতন যখন হয়, এটা বিহাইন্ড দ্য সিন ভারত বাংলাদেশ থেকে পালিয়ে যায়, ভারতের হেজেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যায়। যার কারণে কন্টিনিউয়াসলি এই ট্রাম্প কার্ড গুলো তারা ইউজ করতেছে, যে কোনো অ্যাকশন, যে কোনো প্রবলেম যেগুলো তারা কন্টিনিউয়াসলি তারা চালাচ্ছে। বাট আনফরচুনেটলি তারা কিন্তু এই ক্ষেত্রে সাকসেস না। আন্তর্জাতিক মন্ডলে, আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এই সমস্ত কারণে কিন্তু ভারত প্রশ্নবিদ্ধ। আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করব, যে বিষয়টা আমি এর আগে টকশোতে আমি বলেছি, ভারত যদি তাদের ফরেন পলিসি যদি মোদি পলিসি হিসেবে যদি চালায়, দ্যাট ইজ দ্য গ্রেট মিস্টেক। যে মোদি, আপনাদের বোঝা উচিত, নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে আপনারা আপনাদের পার্শ্ববর্তী নেইবরিং স্টেট গুলো থেকে আপনাদের সম্পর্ক আপনারা হারাচ্ছেন। সুতরাং এটা কেন? সুতরাং আমি বলবো, ভারতের যদি সচেতন মানুষজন যদি সচেতন হয়, তারা যদি বোদ্ধা হয়, তারা যদি বুঝুয়া হয়, তাহলে তারা নরেন্দ্র মোদীর যে পলিসি, যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে ডিনাই করে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি যেটা প্রতিষ্ঠা করবেন, যেটা তার পার্শ্ববর্তী যে রাষ্ট্র, যতগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে, সেই নেইবরিং স্টেট গুলোর সাথে কিভাবে পিসফুল কোএক্সিস্টেন্স স্ট্র্যাটেজির সম্পর্ক মেনটেন করবে, ন্যায্যতার ভিত্তিতে কিভাবে সম্পর্ক মেনটেন করবে, সেই বিষয়ের দিকে তারা ফোকাস দিবেন। আদারওয়াইজ যেভাবে কন্টিনিউয়াসলি গোটানো শুরু হয়েছে, আলটিমেটলি এটা কিন্তু ভারত বড় ধরনের মহাবিপদে পড়তে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট। এই বিষয়টা তাদের উপলব্ধি করাটা খুব জরুরি। আমি মনে করি ভারতের সচেতন জনগণ এই বিষয়টা তারা উপলব্ধি করবেন।